প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন TVN ওয়েলনেস দেখার জন্য। সাথে আছি আমি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা কথা বলবো শীত নিয়ে, বিশেষ করে শীতের ত্বকের যত্ন নিয়ে। আপনারা জানেন যে ইতিমধ্যে নিউ ইয়র্কে বেশ শীত পড়তে শুরু করেছে এবং সামনের দিনগুলোতে শীত আরো বাড়বে। তো এই শীতের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্কিন বা ত্বক। কাজে ত্বকের যত্ন নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, কিভাবে ত্বকের সুরক্ষা করা যায় সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা শুনবো। আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে ডার্মাটোলজিস্ট এবং একসময় উনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের আহ, চর্ম বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন এবং এখন উনি বাংলাদেশেই অরোরা স্কিন অ্যান্ড অ্যাস্থেটিক্স এর উনি কাজ করেন এবং সেখানকার একজন কর্মকর্তা প্রফেসর সৈয়দ আফজালুল করিম। প্রফেসর সৈয়দ আফজালুল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি অত্যন্ত আনন্দিত যে ডাক্তার সজল এবং TVN24 আমাকে আজকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য সুযোগ দিয়েছে। তা সবার প্রতি আমার অভিনন্দন থাকলো। আমরা আমাদের অনুষ্ঠানে যাই, আপনাদের জন্য জি, আমরা কতটুকু বার্তা দিয়ে আসতে পারি যেন আপনারা ভালো জি, থাকবেন শীত। অনেক ধন্যবাদ সৈয়দ আফজালুল করিম। আমি যেটা জানি যে আপনি বছরের বিভিন্ন সময়ে, প্রতি বছরই প্রায় আপনি কানাডাতে যান, সেখানে ভিজিট করেন, সেখানে যান। তো এইসব দেশের আমেরিকা এবং কানাডার শীত সম্পর্কে আপনার বেশ ভালোই ধারণা আছে এবং অভিজ্ঞতা আছে। সেই আলোকে আমার মনে হয় যে আপনার সাথে আমরা যদি আজকে বিষয়টা আলোচনা করি, এবং আলোচনাটা নিশ্চয়ই খুব প্রাণবন্ত হবে এবং তথ্যবহুল হবে। তো প্রথমে যদি ধরেন যে এখানকার যে শীতটা যেভাবে পড়ে, প্রচন্ড শীত পড়ে, এই শীতে ত্বকের যত্নের বিষয়ে আসলে প্রথম দিকে কি করা উচিত? মানে আপনি যদি এমন করে বলেন যে বয়স ভেদে কোনো বিষয় আছে কিনা, বা কিভাবে শুরু করবেন এই যত্নটা, আমরা কিভাবে করতে পারি? আমরা তো নিয়মিতভাবে যত্ন নিচ্ছি একটা। আমি শুরু করি। শীত আসলে আমাদের কি হয়? জি। প্রথম কথা, শীতের জন্য এটা আমাদের স্কিনকে উইন্ডে হার্ট করে, কোল্ডের জন্য। হুম, হুম, নাম্বার 2, দেখা যায় যে বিশেষ করে যে শীতের জন্য যে আল্ট্রাভায়োলেট রেটা সেটা কিন্তু হুম, হুম, আমাদের স্কিনে বেশি লাগে। জি, বেশি লাগার জন্য আমরা কালো হতে দেখা যায়। হুম, হুম, তৃতীয়ত দেখা যায় যে আমাদের যে এই যে উইন্টারের জন্য আউটার স্কিন ব্লাড সার্কুলেশন কমে আসে, কারণ ভেসো কনস্ট্রিকশন হয়। এই ৩ টা হচ্ছে মেইন, আমি যদি আমার ডাক্তারির মতো বলি। হুম, হুম, তারপরে আসি আমি যদি চিন্তা করি আমাদের কি হয়? যদি আমরা চিন্তা করি যে ১ম এ কি হয়, আপনি মনে করেন শীতকালে আপনি যদি বাইরে যান বা ভিতরেই থাকেন, আপনার ঠোঁট ফাটবে। কারণ টপ স্কিন আপনার আপনার হয়ে যাচ্ছে, আবার ঠোঁট ফাটছে। দ্বিতীয় দেখা যায় যে আমাদের পায়ের ক্র্যাক হিল খুব বেশি বেড়ে যায়। পায়ের তলা শুষ্ক হওয়ার জন্যে ক্র্যাক হিল হয়। তাছাড়া দেখা যায় যে আমাদের স্কিন, আমরা বাইরে থেকে এসে কাপড় খুললেই গা চুলকাচ্ছে। তাহলে এটা কেন? হুম, হুম, অন্য সময় তো থাকে না। নরমালি সেটাই। উইন্টারে আপনি এসে আপনার কাপড় খুললেন, আপনার গা চুলকানো শুরু হলো। এছাড়া কিছু স্কিন ডিজিজ এই সময় প্রবণতা বেড়ে যায়। কারণ ড্রাইনেস এর জন্যে। ১ নম্বর, যদি কারো এক্সিমা থাকে সেটা বাড়ে। কারো যদি সোরিয়াসিস থাকে, এগুলো কিন্তু কন্ট্রোলেবল ডিজিজ। বাট জি। শীতকালে এর প্রবণতা বেড়ে যায়। তৃতীয়, ড্রাই স্কিন যেটা বললাম, কাপড় খুললেই চুলকায়। এছাড়া ড্যান্ড্রাফ এর প্রবণতাও বেড়ে যায়। এইগুলা হচ্ছে আমাদের স্কিনকে ব্যবস্থা করে। তাহলে জি। আমি যদি কেন হয়? একমাত্র দেখা যায় যে আপনি বাসায় থাকেন না কেন উইন্টারে, কিন্তু আপনি যদি খালি আপনি হিটার চালান তাহলে তো হবে না। না। হিউমিডিফায়ার লাগবে। কারণ আপনার বাতাসের আর্দ্রতা নেই। আর্দ্রতা না থাকার জন্যে স্কিনের ড্রাই হচ্ছে। এরপরে আসে কি, আমরা আরাম লাগে বলে গরম পানি দিয়ে অনেকক্ষণ গোসল করি। নো, আপনি যদি বেশিক্ষণ গরম পানি দিয়ে গোসল করেন, আপনার স্কিন আরো ড্রাই হবে। এইজন্য আমাকে লুকওয়ার্ম লুকওয়ার্ম এসে গোসল করতে হবে, কিন্তু বেশিক্ষণ করা যাবে না। আচ্ছা। তৃতীয় আসি, আমি যদি চিন্তা করি যে আমি সাবান ব্যবহার করব, এখানেও একটা কথা আছে যে আমি যদি শীতকালে আমার গা চুলকায় বলে আমি বেশি সাবান ব্যবহার এখানে আপনি যদি সাবান এভয়েড করেন বরং ভালো। কিন্তু যদি করতে হয়, আইদার শাওয়ার জেল অথবা ময়েশ্চারিং সোপ, যেটা আপনার স্কিনের ত্বকের লাবণ্যতা এবং ময়েশ্চারিং ইফেক্ট টা দিবে। আর আমাকে শীতকালে আমি ঠান্ডা বলে পানি খাবো না তা না। আমাকে হাইড্রেশন মেইনটেইন করতে হবে।
হাইড্রেশনটা কি? মিনিমাম উই শুড টেক 2 লিটার অফ ওয়াটার ডেইলি। এটা একটা জিনিস আছে। এবং আমাদের যেটা চিন্তা রাখতে হবে যে আমি কি করব? ব্যালেন্স ডায়েট নেব। ব্যালেন্স ডায়েট নিব অ্যান্ড প্রপার স্লিপ অলসো। 7 hours to 9 hours sleep better. এইগুলো যদি আমি ফলো করি, I will জি। be fine. এবং বাইরে গেলে আমাকে কি করতে হবে? এটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, বাইরে আচ্ছা। গেলে হুম, আমাকে I should take the protection of sunlight. Okay? আমি যদি বাইরে কি না বাইরে তো ক্লাউডি আছে, নো। হুম, হুম, আল্ট্রাভায়োলেট হুম, লাইটের এফেক্টটা মোর আসে। আর বিশেষ করে যদি আমি ওয়াটার সাইড বা বরফের কাছে যাই, ওখানে হুম, হুম। রিফ্লেকশন ইজ মোর। আমাকে আরো ও স্কিনকে বেশি ক্ষতি করবে। কারণ ডবল ওয়ে, ইউভি লাইট বরফে পড়ছে আপনার গায়ে লাগছে। ইউভি লাইট ডাইরেক্ট আসছে। তো আপনার স্কিনকে ইট হার্টস মোর। সো উই শুড বি কশাস। আমাদেরকে কশাস হতে হবে যে আমি সানস্ক্রিন ব্যবহার করব, ময়েশ্চারাইজিং ব্যবহার করব। এই জিনিসগুলাই আমাদের কাছে এইগুলো যদি আমি নিয়মতান্ত্রিক ওয়েতে কিছুটা মেনে চলি, হুম, তাহলে হুম। দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। জি, জি। এই হচ্ছে মোটামুটি প্রবলেম গুলা জি। শুরু হয়। হ্যাঁ, আমি একটু বলি। আপনি আসলে অনেকগুলো বিষয় কিন্তু একসাথে বলে দিয়েছেন। আমার মনে হয় যে শীতের মধ্যে যে এতগুলো বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হয় বা লক্ষ্য রাখা উচিত, সে বিষয়টা হয়তো আমরা অনেকে বুঝতেই পারি না। আমরা ভাবি যে বাইরে শীত হচ্ছে, একটু ইনার পড়লাম, একটু জ্যাকেট পরলাম বা গ্লোভসটা পরলাম বা স্নো বুটটা পরলাম, সেটাই বুঝি হয়ে গেল। কিন্তু আপনি যেটা বললেন যে খুব বাস্তব ভিত্তিক কিছু সমস্যা হয়, যেমন বাসায় এসে কাপড় ছাড়ার পরে চুলকানি শুরু হয়ে যায়, কাপড়টা সারার পরে যে মনে হয় যে সারা শরীর চুলকাচ্ছে। অনেকে আমরা বুঝে পাই না যে এটা কেন হচ্ছে। আরো অন্যান্য ত্বকের বিষয় তো আছে, ঠোঁট ফাটার থেকে শুরু করে, সেগুলো সাধারণ বিষয়। অনেকের খুশকি বেড়ে যায়, আপনি বললেন। গোসলের ব্যাপারে খুব সুন্দরভাবে বললেন যে গোসলের সময় কি করতে হবে, এবং একই সাথে শীতের সময় যে সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এবং শীতের সময় আমরা লক্ষ্য করি, হ্যাঁ, যে ত্বকটা কালো হয়ে যায় বেশি, কিন্তু এই অল্প সময়ে রোদে থাকার পরেও ত্বকটা কালো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা অনেক সময় ঠিক বুঝে উঠতে পারি না যে কেন কালো হচ্ছে। এবং আপনি বললেন যে শীতের সময় আলট্রা ভায়োলেট রেটের প্রকোপ এবং তার ক্ষতিকর দিকটা একটু বেশি থাকে। এবং আপনি এটাও বললেন যে আলট্রাভায়োলেট রে আমরা যখন বরফের পাশ দিয়ে হেঁটে যাই, সেখানে রিফ্লেকশন হয়ে সেটা আরো তীব্রভাবে আমাদের শরীরের দিকে ফিরে আসে, এবং সেজন্য মানে সানস্ক্রিন ব্যবহার করতে বলেছেন। আমি যদি একটু ভিন্ন ধরনের সমস্যাগুলো দিয়ে বলি, পরে আমি যেগুলো খুব কমন সেগুলি নিয়ে কথা বলবো। আপনি এই যে বললেন না যে গা চুল কাচ্ছে কাপড় খুললেই, এটা আমরা অনেকের মধ্যে দেখি। এটা কেন হয়? এটা প্রতিরোধ করার উপায় কি? আপনি মনে করেন বিশেষ করে আমার দেশে এখানে অবশ্য আপনাদের ওখানেও আপনি শাওয়ার নিলেন, ব্রাশ করলেন, অফিসে চলে হুম, হুম। গেলেন। আপনি বাসায় হিউমিডিফায়ার ইউজ করেন না। এক্সপোজ পার্ট স্কিন ড্রাই হচ্ছে। আপনি শাওয়ার নিলেন, সাবান দিয়ে গোসল করলেন। আপনার স্কিন ড্রাই হলো। বাট আপনি কাপড় পরলেন তখন আপনার আরাম লাগছে। আপনি গরম পানি দিয়ে গোসল করেছেন, ইউ আর ফিল কমফোর্ট। বাট সারাদিন পরে যখন ফিরে আসলেন, যখন স্কিন আপনি ওপেন করলেন তখন স্কিন ইজ কমপ্লিট ড্রাই। ওই ড্রাই থাকার জন্যে আপনাকে চুলকাবে। এটা কিন্তু কোনো রোগ না। ইট ইজ নরমাল ড্রাইনেস অফ দ্য স্কিন। তো আপনি যদি বাসায় হিউমিডিফায়ার ইউজ করেন, খালি হিটার চালালে হবে না, হিউমিডিফায়ার লাগবে। তাইলে আর্দ্রতা বজায় রাখবে, এটা হবে না। আপনি যদি বাসায় মনে করেন এক্সপোজ পার্ট যদি কভার্ড থাকে, আমাদের পা একদম খোলা থাকে। শোয়ার সময় পা খোলা থাকে। আমি যদি রাতে এখানে যদি একটু ভেসলিন লাগাই এবং মোজা পরি, তাহলে কিন্তু প্রোটেকশনটা হয়ে গেল। তাহলে স্কিনটা ড্রাই হচ্ছে না। তাছাড়া বডির কতগুলো ফোল্ড এরিয়া আছে, সেখানেও স্কিন মোর ড্রাই হয়ে যায়। তো আমাকে এই ড্রাই প্রোটেকশনটা আমি যদি দিতে পারি এবং ময়েশ্চারিং দিয়ে এফেক্ট দিতে পারি, তাইলে এই ইচিংটা থাকবে না, কোনো ওষুধ লাগবে না। তবুও আমাকে চয়েস করতে হবে যে আফটার শাওয়ার, হুম, হুম। আফটার শাওয়ার আমি যদি একটা ভালো ময়েশ্চার ইউজ করি, কিন্তু গাটা মুছেই পানি থাকা অবস্থায় ব্যবহার করতে হবে। তাইলে আচ্ছা। স্কিনটা ময়েশ্চারটা ধরে নিবে। সো আপনি হুম, ইউ হুম। উইল ফিল হোল ডে কমফোর্ট। এটা করলে আচ্ছা, আমরা আচ্ছা। ভালো থাকবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সৈয়দ আফজালুল করিম। তার মানে হচ্ছে যে গোসলের ঠিক পরপরই আম, ত্বকটা মুছে, এবং তখন মানে তখনও সেটা একদম শুকিয়ে যায়নি, তার পরপরই আপনি যেটা বললেন যে লোশন বা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। সেটা হলে সেই যে কাপড় খোলার পরে যে মানে চুলকানিটা শুরু হয় ত্বকটা শুষ্ক হওয়ার কারণে, সেটা হবে না। আরেকটা কথা বলেছেন যেটা আমাদের সবারই আসলে একটু অনুধাবন করা উচিত, কারণ আমাদের প্রায় সব বাড়িতেই তো হিটার আছে।
তো কিন্তু হিউমিডিফায়ার আমার মনে হয় যে আমরা সবাই ব্যবহার করি না। আমার মনে হয় যে শীতের সময় হিউমিডিফায়ারটা দরকার, তাহলে হয়তো সেটা আম, এই যে সমস্যাটা দূর হবে। এবং একই সাথে আপনি বললেন যে এক্সপোজ পার্টে যদি আমরা একটু লোশন বা ক্রিম মেখে সেখানে আমরা পায়ে মোজা পরে থাকি বা মোজা পরে রাখি, তাহলেও স্কিনটা প্রোটেক্টেড হবে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে এই কাজটা করলে তো আসলে অনেক কাজই করা হয়ে যায় আসলে। তারপরে আপনি যেটা বললেন যে বাইরেও বেরোনোর আগে, তো এই ক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহার কথা বললেন, তো কি ধরনের সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে? সানস্ক্রিনের পাওয়ার আছে, জানতে হবে। আমরা সানস্ক্রিন কতগুলো আছে, 15, যেটা ইউজলেস। 35+ হলে ইট এফেক্টস। আমরা যদি এসপিএফ। হ্যাঁ। SPF, যেটা সান প্রোটেক্টিং ফ্যাক্টর যেটাকে বলে, তো হুম হুম। 35 to 50 এর মধ্যে থাকলে ইট গিভস গুড রেজাল্ট। এখন আচ্ছা আচ্ছা আসি সানস্ক্রিনের অ্যাকশন কতক্ষণ থাকে। আচ্ছা। 2 to 3 আওয়ার্স এর মধ্যে অ্যাকশন চলে যায়, মুখ দিয়ে ধুলে চলে যায়, সোয়েটিং হলে চলে যায়, মুখটা মুছলেও চলে যায়। তো আমি যদি এইগুলা এভয়েড করার জন্য সানস্ক্রিন দিই, এবং আমি যদি বাইরে এক্সপোজারে থাকি, 3 আওয়ার্স পর আমাকে আবার মেইনটেনেন্স দিতে হবে। এবং আমি যদি মুখ ধুয়ে ফেলি বা আমার সোয়েটিং হয়, মুখ মুছে ফেলি, তাহলেও কিন্তু লাগাতে হবে। তাহলে আই উইল গেট দ্য প্রপার সাপোর্ট অফ সানস্ক্রিন। এবং সানস্ক্রিনের ব্যাপারে উইন্টারে যদি আমি একটু ওয়েল বেসড নিই, তাহলে হুম ভালো। হুম। আর গরমের সময় আমি যদি ক্রিম বেস নিই, সেখানে ওয়েলি হবে না। তো সেই জন্য আচ্ছা আমাকে আচ্ছা। ওখানে দেখে নিতে হবে যে বেসটা কি। ও যেমন মনে করেন, আপনি শীতকালে যদি কভার্ড গাড়ি হয়, এসি হয়, তাহলে ভালো না? আর গরমকালে বাতাস খোলা। তো ঠিক সেই রকম সানস্ক্রিনের ব্যাপারে আপনাকে আমাদের সানস্ক্রিন কয়েক রকম পাওয়া যায়। একটা পাওয়া যায় ওয়েলি বেস, একটা হচ্ছে ফর ওয়েলি স্কিন, একটা ফর ড্রাই স্কিন, আর সানস্ক্রিন পাউডারও পাওয়া যায় যদি যেটা গরমকালে দেওয়া যায়। আপনাকে সেই হিসাবে নিয়ে আপনি যদি ইউজ করেন, সো ইট উইল গিভ ইউ প্রপার গাইড। আচ্ছা আচ্ছা। আপনাকে তার মানে, সানস্ক্রিনের ব্যাপারে বলেন। জি তার মানে শীতের দিনে মানে অয়েল বেসড এবং গরমের দিনে ক্রিম বেসডটা ব্যবহার করা ভালো, এটা হলো ভালো, মোদ্দা হ্যাঁ, কথা। হ্যাঁ, তারপরে তো আরো মোটামুটি অনেক কথা। বিষয় আছি। অনেক ধন্যবাদ আসলে। একটা বড় সুবিধা হচ্ছে আপনার সাথে কথা বলার, যে আমাকে খুব বেশি প্রশ্ন করতে হয় না। আপনার প্রশ্নের সাথে যে প্রশ্নটা আসতে পারে সেটার উত্তরটা আপনি দিয়ে দিচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ। তো গোসলের সময় সাবানের কথা বলছিলেন, যে শীতের সময় যাদের ত্বক একটু শুষ্ক, তাদের ক্ষেত্রে কি কোনো বিশেষ ধরনের সাবানের কথা বলছিলেন, জেলের কথা বলছিলেন, সেই বিষয়টাকে একটু আরো বিস্তারিত বলবেন? আমি যেমন বলছি, ১ম আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমার এই টিভি জীবনের শুরু কিন্তু এই ডক্টর সজলকে দিয়েই, বাংলাদেশের চ্যানেল আই। তখন থেকে আমি কত বছর যাবৎ একসঙ্গে কথা বলি। চেষ্টা করি, আমিও একজন প্রফেসর, সেও একজন কনসালটেন্ট। তো অতএব আমাদের এই ডিলিংস এ কোনো অসুবিধা হয় না কথা বলতে। এবং জেনারেল পাবলিক কে বোঝাতে কষ্ট হয় না। তো সেখানে এখানে যে সজলের যে ডক্টর সজল যে প্রশ্নটা করেছে, সুন্দর একটা প্রশ্ন, যে শীতকালে সাবানের ব্যাপারে। দেখেন, সাবানের যদি পিএইচ বা ক্ষার বেশি থাকে, আর বেশি কি, যেমন আমার দেশে পাওয়া যায় লাইফবয়, স্যাভলন, ডেটল, এইসব সাবানগুলাতে হার্ড থাকে বেশি। আচ্ছা। ক্ষারের পরিমাণ, পিএইচ বেশি থাকে। তার জন্য স্কিনকে মোর ড্রাই করে দেয়। এমনি সাবান একটু স্কিন ড্রাই করে, এগুলাতে আরো বেশি করে। তাহলে আমার শীতকালে যদি আমি সাবান ব্যবহার নাই করি, কোনো অসুবিধা নেই। কারণ আমার সোয়েটিং হচ্ছে না, আমার গায়ে অত নাই। কিন্তু কিছু সময় আমাদের করতে হয়, আমাদের এক্সফোলিয়েশন করতে হয়। আমাদের যে স্কিনের নরমাল টার্নওভার আছে, স্কিনে আমাদের হুম হুম। কিছু ডেড টিস্যু আসে। কারণ আপনি যদি মনে করেন বাথটবে নামেন, দেখবেন সাদা ফ্লেক্স ছোট, ছোট আছে। ওটা কি? ওটা মরা চামড়া। তো আমাদের এই 28 ডেজ এ স্কিনের এই টার্নিং টা আছে। সেই জন্য সাবান আমাকে যদি ব্যবহার করতে হয়, কি সাবান ব্যবহার করব? আইদার শাওয়ার জেল অথবা ময়েশ্চারিং সোপ। যেমন একটা কমন সোপ আমাদের দেশে পাওয়া যায়, ডোভ হোয়াইট, ডোভ পাওয়া যায়। ওখানেও পাওয়া যাবে স্পেশাল কতগুলা সাবান আছে, ডোজ আর ময়েশ্চারিং আছে। যেগুলো এড করা যায়, এবং সাবান যত কম ব্যবহার করবেন, শীতকালে আপনি ভালো থাকবেন। কারণ আপনার স্কিনের এক্সফোলিয়েশন টা কম হবে, ময়েশ্চারিং এফেক্ট। সো আপনি বডি শাওয়ার জেল ইউজ করতে পারেন উইথ ময়েশ্চারাইজার, অথবা স্পেশাল সোপ গুলা যেগুলো উইন্টারে যে আছে, সেটা হুম ব্যবহার হুম হুম। করলে ভালো থাকবে। জি জি। আরেকটা বিষয়, যে অনেকের ধরেন আমরা জানি যে একটা বয়সে ব্রণ হয়, একনি যেটা, তো সেক্ষেত্রে শীতে আহ, কি প্রভাব এই ব্রণের উপরে, বা সেক্ষেত্রে কি বাড়তি কিছু যত্নের দরকার আছে? এখানে ১ম প্রশ্ন যেটা আপনি করেছেন, যে ব্রণ কেন হয়? জি। এখানে আসতে হবে। আমরা যদি কোন রোগের কারণে যাই, ও হুম কি, কি হুম। কারণে বাড়ে, সেটা যদি আমরা ধরতে পারি, তাহলে কিন্তু রোগীর অর্ধেক চিকিৎসা হয়ে যায়।
আমরা সেইটা না করে খালি ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট। আপনাকে কারণে যেতে হবে। কিসে বাড়ে এবং কেন হয়? ব্রণ যেটা আসলে রোগটা, এটা একটা বয়স সন্ধিক্ষণে হয়। ডিউ টু হরমোন ইনফ্লুয়েন্স। হুম, হুম। এর সঙ্গে কিছু ফ্যাক্টর কাজ করে। এখানে হরমোন কাজ করে, একটা ব্যাকটেরিয়া কাজ করে। যদি তার হরমোন জনিত কোনো কারণ থাকে বা এই বয়স সন্ধিক্ষণে এমনি হরমোন ছাড়াও হবে। কিন্তু সেটা যে প্রপার ট্রিটমেন্ট করা হয়, এখন এই টেকনিক ট্রিটমেন্ট ইস দ্য বেস্ট এবং কোনো দাগ হবে না। যদি আপনি ধৈর্য নিয়ে ৩-৪ মাস প্রপার গাইডেন্স নিয়ে চিকিৎসা করেন, এটার রেজাল্ট ফ্যান্টাস্টিক। আগে এটা চিকিৎসা ছিল না, এখন খুব ভালো চিকিৎসা হয় এবং প্রত্যেকটা রোগী স্যাটিসফাই হবে, মুখের দাগ হবে না। তাহলে শীতকালে কেন বাড়তে পারে? আমি যদি বেশি অয়েলি যাদের যাদের একনি প্রন স্কিন, মানে যাদের তৈলাক্ত স্কিন, তার উপরে যদি তৈলাক্ত প্রোডাক্ট বেশি ইউজ করি, তাইলে আমাদের পোর গুলা বন্ধ হয়ে যাবে। মুখের যে হুম, হুম। সেবাসিয়াস গ্ল্যান্ড এর যে পোর আছে, পোর জি। গুলা বন্ধ হয়ে গেলে তখন এটা আবার তখন ব্রণ হওয়ার জন্য সুযোগটা পায়। তো আমাকে সেই ক্ষেত্রে বেশি তৈলাক্ত প্রোডাক্ট মুখে লাগানো যাবে না, যেটা একনিতে বাড়ায়। এবং আমাকে খেয়াল রাখতে এখানে কিন্তু খাওয়ার খুব একটা রোল নেই। আমাদের বইতে বলে যে একনিতে খাওয়ার রোল নাই। এটা মেইন ফ্যাক্টর হচ্ছে হরমোন এবং একটা ব্যাকটেরিয়া, তার সঙ্গে এজ কাজ করে। তো এখানে আমি যদি আমার বেশি যদি হোয়াইটেনিং ক্রিম বা ওয়েলি জিনিস ইউজ করি, ইট হুম, হুম। হার্টস দ্য স্কিন। তাহলে এটা ক্ষতি হয়। আদারওয়াইজ শীতকালের সঙ্গে স্ট্রেস এর সঙ্গে সম্পর্ক আছে। আমাদের স্ট্রেসে কিছু হরমোন রিলিজ হয়। তো এই হুম, হুম। স্ট্রেসটাও এভয়েড করতে হলে আমরা ভালো থাকবো। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো পাশাপাশি আরেকটা রোগের বিষয় আমার মনে পড়লো এই মুহূর্তে। আমি সেটা একটু জেনে নিতে চাই। সেটা হচ্ছে যে মেস্তা বা সম্ভবত এটাকে মেলাসমা বলা হয়। তো এটা তো আপনারা বলেন যে এই রোগীদেরকে সূর্যের আলোতে সরাসরি না যেতে এবং আপনারা সানস্ক্রিন ব্যবহার করতেও বলেন। তো এক্ষেত্রে তো আপনারা একটু আগে আমরা আলোচনা করছিলাম সানস্ক্রিনের কথা। তো এক্ষেত্রে কি শীতে কি এই মেস্তার আম টা বেড়ে যাওয়ার একটা মানে ঝুঁকি থাকে? যেহেতু আপনি বললেন যে আল্ট্রাভায়োলেট এটা বেশি ক্ষতিকর শীতে। এখানে আমি আপনাকে বলব ম্যাচটা কেন হয়? সব জি, জিনিসের কারণে আসতে হবে। ১ম কারণ হচ্ছে জেনেটিক্যাল। বংশক্রমে যার যার সেনসিটিভ তার জি। কিন্তু হবে। হুম, হুম। ২য়, আমাদের যখন প্রেগন্যান্সি হয় মা-বোনদের, তখন একটা হরমোনের চেঞ্জ আসে। যার জন্য আমাদের স্কিনে পিগমেন্টেশন হুম, কয়েকটা জায়গায় চেঞ্জ আসে, তার মধ্যে মুখে একটা। জি, ৩য় আসি যে এটার প্রেসিপিটেন্ট ফ্যাক্টর কি? প্রেসিপিটেন্ট ফ্যাক্টর মানে কিসে বাড়ে? ২ টো বাড়ে। জিনিসে বেশি বাড়বে। যাদের হরমোনাল প্রবলেম আছে, যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে বা অন্যান্য হরমোনের কারণ আছে, থাইরয়েডের প্রবলেম আছে, হুম, তাদের হুম। একটু বেশি হতে হবে। ৪র্থ, যারা সানে যাবে। কারণ সানটা আমার মুখে এসে এফেক্ট করছে, আমার মেলানিনটা বাড়ে। মেলানিন হচ্ছে একটা জিনিস যেটা কালো করে। আমাদের সবার চামড়াতেই চামড়ার টাইপিং আছে। আপনাদের ওই দেশে সাদা, তাদের চামড়ার টাইপ একরকম, আমাদের এরকম স্কিনের ৪ রকম টাইপ আছে। ১, ২, ৩, ৪। আমরা ৩-৪ এর মধ্যে পড়ি, আমাদের মেলানিন বেশি। মানে যেটা দিয়ে কালো রংটা তৈরি হয়। এবং হুম, হুম। এইখান থেকে যখনই সানটা আমার মুখে পড়ে, তখনই সানটা পড়ার পরে মেলানিন বেশি হওয়ার জন্যই কালোটা হয়। তাহলে হুম, আমাকে প্রতিরোধ করতে হবে এই সান প্রোটেক্টিং ফ্যাক্টর দিয়ে। আমি যদি SPF 35 প্লাস ইউজ করি, প্রপার ওয়েতে ইউজ করি, তাহলে আমার মুখে জি। সানটা লাগছে না। অতএব এই মেলানিন প্রোডাকশন কম হচ্ছে। তো সেইটা আচ্ছা। চিন্তা করতে হবে এবং যদি কোন হরমোনের ইনফ্লুয়েন্স থাকে সেটাও হুম, কারেকশন হুম। করলে আমি ভালো থাকবো। তবে মেস্তার ট্রিগারিং ফ্যাক্টর যদি আমি না কমাই, হুম, তাহলে হুম, কিন্তু হুম। ভালো হয়ে আবার হবে। সেটাই। এটাই হচ্ছে। জি, এখন না অনেক তার কিছু মানে পদ্ধতি আছে। বলো? জি। তার মানে হচ্ছে যে কারণ যেটা আছে সেটার চিকিৎসা তো করতেই হবে। পাশাপাশি আপনি যেটা বললেন যে যেসব কারণে এটা বাড়ে সেগুলো লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে হয়তো হ্যাঁ, আমরা সূর্যালোক এড়িয়ে চলবো, সানস্ক্রিনটা ব্যবহার করব। তাতে কিছুটা উপকার হবে। কিন্তু সেটার যে মূল কারণ সেটাকে আমার খুঁজে বের করতে হবে এবং সেটার চিকিৎসা করতে হবে। এবং আপনি বললেন হরমোনের কথা এবং সেক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে একরকম, নারীদের ক্ষেত্রে একরকম। তো সেই ভেদাভেদ তো আছেই এক্ষেত্রেও আছে। তো অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে কারো যদি এই বিষয়ে মানে পুরোপুরি ধারণা না থাকে, আমার মনে হয় যে আজকের আপনার এই কথা শোনার পর সেই ধারণাটা আরেকটু পরিষ্কার হবে। তো প্রফেসর আফজালুল করিম, আমরা একটু বিরতিতে যাব। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর TVN ওয়েলনেস অনুষ্ঠানে। বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। দর্শক, আমরা আজকে কথা বলছি ত্বকের যত্ন নিয়ে। আমাদের সাথে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন পলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান চর্মরোগ বিশেষজ্ঞ প্রফেসর সৈয়দ আফজালুল করিম। প্রফেসর আফজালুল করিম, আমরা আসলে ত্বকের যত্ন নিয়ে কথা বলছিলাম এবং আমরা অনেকগুলো খুঁটিনাটি বিষয় নিয়ে ইতিমধ্যে কথা বলে ফেলেছি। আপনি এক ফাঁকে বলছিলেন শুরুতে যে কি কি সমস্যা হয়, তার মধ্যে একটা আমার কাছে মনে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হলো খুশকির প্রবণতা বেড়ে যাওয়া। তো আমরা দেখি অনেক সময় যে অনেকের এমনিতেই খুশকির প্রবণতা একটু বেশি থাকে, শীতের সময় আরো বেড়ে যায় এবং শীতের সময় দেখা যায় যে যাদের হয়তো খুশকি ছিলই না তাদেরও খুশকির প্রবণতা বাড়ছে। এক্ষেত্রে আপনি যেহেতু বলছিলেন যে বাতাসে আর্দ্রতা কম থাকার কারণে ত্বকটা শুকিয়ে যাচ্ছে, ত্বক থেকে পানি চলে যাচ্ছে বাতাসে, তো আমি যদি বলি যে এটাও কি মানে আর্দ্রতা কমে যাওয়ার জন্য, যে ত্বকটা শুষ্ক হয়ে যাওয়ার জন্য হচ্ছে, এক্ষেত্রে কি শ্যাম্পু আমরা ব্যবহার করি প্রতিনিয়ত, তার কোনো ভূমিকা আছে কিনা, বা সাবানের মতো যখন আপনি বললেন, এক্ষেত্রে শ্যাম্পুকেও পরিবর্তন করা দরকার আছে কিনা, মানে এই বিষয়টা যদি প্রতিরোধ করার জন্য বা এটা কমিয়ে আনার জন্য কোনো উপায় থাকলে যদি বলেন। ধন্যবাদ। আমি আজকে খুশি হয়েছি যে প্রোগ্রামটা ওয়েলনেস এর জন্য। তার মানে আমাদের কি করণীয় যাতে আমরা ভালো থাকবো। ডাক্তারি তো কেবল ওষুধ বলা না, আমাদেরকে জানতে হবে কি থাকলে আমরা ভালো থাকবো। তো আসি আমরা আবার চিন্তা করি যে কি হয়। হ্যাঁ, শীতকালে খুশকি বাড়বে। তাহলে কেন বাড়তেছে? এখানে দেখেন, আমার যদি ওই প্রথমেই বলে নিয়েছি ড্রাইনেস। আমাদের মাথার চামড়া, মাথার স্কিনেও তো চামড়াই তো, সেটা ফ্লেক্স হচ্ছে। এটা এখানে একটা দুটো জিনিস কাজ হয়। এখানে একটা হচ্ছে ড্রাইনেস, সেকেন্ড হচ্ছে কিছুটা ফাঙ্গাস কাজ করে। প্রেসিপিটেটিং ফ্যাক্টর ইজ ফাঙ্গাস। সেই ক্ষেত্রে আমরা যদি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা শীতকালে ব্যবহার করি এবং ডেইলি না, সপ্তাহে ৩ দিনই যথেষ্ট। আমি যদি একটা ভালো ব্র্যান্ডের অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু সপ্তাহে ৩ দিন ব্যবহার করি, এবং অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুর নিয়ম হচ্ছে কিপ ওভার ইউর স্কাল্প ফর সার্টেন পিরিয়ড 5 to 10 মিনিটস রাখলে এটা ভালো কাজ করে। আমি যদি এইভাবে যদি করি, কারণ এর মধ্যে ৩-৪ টা জিনিস থাকে অ্যান্টি ড্যান্ড্রাফ। একরকম এর মধ্যে থাকে অ্যান্টিফাঙ্গাল একটা এজেন্ট থাকে, একটা স্যালিসাইলিক সালফার প্রিপারেশন থাকে এবং সেলেনিয়াম থাকে। যে ৩ টা আমার স্কিনকে হাইজিনিক কন্ডিশনও দেয় এবং একটু স্মুথ রাখে। সেইজন্য আমি যদি সপ্তাহে ৩ দিন ভালোভাবে আমি ইউজ করি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, তাহলে কিন্তু আমার কোনো ওষুধ লাগবে না। এতেই ভালো থাকবো। আমাদের মনে রাখতে হবে শীতকালে যাদের খুশকি আছে তারা যেন মিনিমাম 3 ডেজ অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করে and keep over scalp for minimum 5 minutes, তাহলে ভালো কাজ করবে। সেই ক্ষেত্রে ওষুধের দরকার হবে না। জি, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে মানে খুব সহজেই এটাকে আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব খুশকিটা, মানে শীতের সময়। এবার আমি যদি, আপনি বলছিলেন যে শীতের সময় কিছু কিছু রোগ যেটা হয়তো ইতোমধ্যে মানে কারো কারো রয়েছেই, যেমন আপনি বলছিলেন সোরিয়াসিসের কথা, কিছু স্কিনের ডিজিজের কথা বলছিলেন, একজিমার কথা বলছিলেন, সেক্ষেত্রে শীতে এগুলোর প্রকোপ বেড়ে যায়। তো এই বেড়ে যাওয়ার কারণ কি একই, যে মানে ত্বকটা শুষ্ক হয়ে যাচ্ছে সেটাই, বা এক্ষেত্রে কি করা উচিত, মানে বাড়তি কি জিনিস করবো? একটা চিকিৎসা তো সবাই নিচ্ছেন, তাই না? তো আর কি করলে এটা আরো বেশি ভালোভাবে নিয়ন্ত্রণে থাকবে? যেমন আমাদের কিছু পার্সেন্ট আছে যেটা অ্যাটোপিক বলি আমরা। অ্যাটোপিক মানে হুম, স্কিন ড্রাই অ্যান্ড স্কেলি। আর এটা হচ্ছে সোরিয়াসিস। দুটো কিন্তু স্কিন ড্রাইনেস জন্যই বাড়ে। কারণ কিন্তু অ্যাটোপিক পেশেন্ট যারা হচ্ছে অ্যাটোপিক, তারা জন্মগতভাবেই তাদের চামড়া শুকনা। হুম, হুম, শুকনা এবং দে আর মোর প্রন টু অ্যালার্জি। এদেরকে যদি আমরা প্রপার ময়েশ্চারিং এফেক্ট না দিই, তাহলে খুব বেশি বেড়ে যায়। আপনি তো চিকিৎসায় আছেনই। কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে যারা অ্যাটোপিক পেশেন্ট, যাদের সর্দি ঘন ঘন হয়, কাশা হয়, শ্বাসকষ্ট আছে, স্কিন ড্রাই, স্কেলি, এদেরকে হচ্ছে তাদের বেস্ট ফ্রেন্ড ময়েশ্চারার। এবং ময়েশ্চারের মধ্যে গ্রেডিং আছে। আপনি কোনটা ইউজ করবেন? ঠিক না পাতলাটা? আপনার যখন নরমাল এখন ঠান্ডা পড়ছে তখন আপনি জাস্ট ক্রিম ব্যবহার করলেই চলবে। কিন্তু যখন প্রচুর আপনার স্কিন ড্রাই হচ্ছে, আপনাকে আরো থিকে যাওয়া লাগবে। ইভেন ভেসলিন পর্যন্ত বা যে ব্যবহার করলে আপনি ভালো ওয়েল যান। নারকেল তেলও কিন্তু ভালো কাজ করে যদি সেন্টেড না হয়। আচ্ছা, সেন্টেড না হলে না, ইন্ডিয়াতে খুব বেশি ইউজ হয় কোকোনাট অয়েল।
তারা কিন্তু এটাকে আবার অনেকে বাড়িতে বানায়ও ব্যবহার করে। কিন্তু ইট গিভস মোর ময়েশ্চারিং ইফেক্ট। কারণ লেটেস্ট যেটা আসছে ইন্ডিয়া আমরা সেমিনারে গেলেও তারা এটাকে সাজেস্ট করে যে কোকোনাট অয়েল যদি আমরা ইউজ করি ইট গিভস মোর ময়েশ্চারিং ইফেক্ট। তো তারা এটা খুব বেশি ইউজ করে। কিন্তু নট দা সর্ষের তেল না। সর্ষের তেল কিন্তু হার্ড স্কিন এবং এটা করে। তো এখানে আমরা লোশনের চেয়েও যদি আমরা ময়েশ্চারিং ইফেক্ট টা আনতে পারি, হুম, সাবান হুম, ব্যবহারে যদি রেস্ট্রিকশন করি, কভার ড্রেস থাকে। হুম, কভার ড্রেস যে মানে কি কটনের সুতির ড্রেস যদি আমি কভার রাখি তাহলে বাইরের উইন্টার আমাকে এফেক্ট করতে পারছে না। আমি হুম, যদি হুম, হুম। আমি যদি কম গোসল মানে আমি শাওয়ার নেব, তো বেশিক্ষণ না, বেশি গরম না। ৩ আচ্ছা। নম্বর সাবান আমি ব্যবহার করব না। যদি করি তাহলে ময়েশ্চারিং সোপ কম সময়ের জন্য। এবং গোসলের পরপরই গাটা মুছেই আমি ময়েশ্চারাইজার লাগাবো। দিনে ২ বার করে যদি আমি ময়েশ্চার মাখি, তাইলে এই যে অ্যাটোপিক এক্সিমা এটা হুম, হুম, কম হুম। হবে। স্ক্র্যাচটা কম। আর সোরিয়াসিস একটা রোগ, এটাতে খোসা ওঠে। খোসাটা ওঠে ভিতরের কারণে, যার এখনো 100% আমরা ডিজিজের কারণ জানি কি হয়। হুম, কিন্তু হুম, হুম। আমরা 100% এর কারণ অনুযায়ী চিকিৎসা করতে পারি না। চিকিৎসা দিয়ে পেশেন্ট ভালো থাকে। তাদেরও একই কথা যে স্কিনটা যদি আমি ড্রাই না করে আমরা যদি ময়েস্ট রাখতে পারি, তাদের জন্য ভেসলিন জাতীয় জিনিস খুব উপকার দেয় শীতকালে এবং কভার ড্রেস। তাহলে বুঝতে হবে এই রোগগুলার মানে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হচ্ছে ড্রাইনেস। তো সেটাকে আমাদের দূরে রাখতে হবে, ইচিং বন্ধ করতে হবে। তাহলে এই রোগের থেকে পেশেন্ট কমফোর্ট এ থাকবে। আর ড্যান্ড্রাফ এর জন্য তো আপনাকে বললাম যেটা যে ইউজ আমরা যদি ব্যবহার করি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু সেটাও হুম, কিন্তু হুম। অনেক কাজের হবে। জি, জি। এভাবে তো আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমি ১ম থেকে যদি আমি সামারাইজ করি অ্যাজ এ হোল জি। তাহলে কি আসছে? টিপস এর মধ্যে ১ম এ যদি আমি বলি যে আমরা সাবান ব্যবহার কম করব, কমপ্লিটলি হার্ড সোপ এভয়েড করব। খাওয়ার জেল ইউজ করতে পারি অথবা ময়েশ্চারিং সোপ ইউজ করতে পারি। আমরা বডিতে গোসল করার পরে বা পরে আমরা ময়েশ্চারিং টা ইউজ করব গা মোছার পরে। তাহলে হবে কি ওই যে ময়েশ্চারিং যে ক্রিম বা লোশন আছে এটা আমাদের ওয়াটারটা হোল্ড করবে, স্কিনকে হাইড্রেশন রাখবে। তারপরে আমরা এটা কি করতে পারি? ময়েশ্চারাইজ দিব। আমরা বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা অনেকে অনেকবার পা ধুই। পা ধোয়ার পরে দিনের বেলায় আমরা কি করতে পারি? গ্লিসারিন জাতীয় বা ক্রিম ইউজ করতে পারি তাহলে হিলে ক্র্যাক হবে না। আর রাতে শোয়ার সময় আমি যদি ভেসলিন দিই তাইলে আমি পড়েও যাব না। দিনে যদি ভেসলিন দেন আপনি হাঁটতে গেলে পড়ে যাবেন স্লিপ করে। তাহলে আপনাকে দিনে ইউজ করতে হবে গ্লিসারিন বা ময়েশ্চারিং জাতীয় পা ধোয়ার পরে এবং রাতে দিতে হবে ভেসলিন। ঠিক হুম, সারা হুম। রাত থাকবে। এবং রাতে যদি যাদের বেশি স্কিন ড্রাই হয় তারা যদি পাতলা সুতির সক্স পরে শোয়, ইট গিভস মোর ইমপ্রেশন টু দ্যাম। তারপরে আসি যে আমাদের যাদের নি আর এলবোতে শীতকালে কিন্তু ড্রাই হয়। নি, হুম, হুম। এলবোতে এই জায়গাতে আমাকে রাতে শোয়ার সময় ভেসলিন দিতে হবে। তাহলে এই জায়গাগুলো ময়েস্ট থাকবে, আপনাকে অনেক আরাম দিবে। এবার আসি আমি গরম পানির ব্যাপারে। শীতকালে গরম পানি দিয়ে গোসল করতে সবারই ভালো লাগে। কিন্তু যাদের স্কিন প্রবলেম আছে তারা যেন বেশিক্ষণ থাকবেন। অল্পক্ষণ গোসল করে মাইল্ড ওয়ার্ম ওয়াটারে গোসল করবেন, ভালো থাকবেন। আর যেটা বললাম কোন স্ক্র্যাপিং দরকার নেই শীতকালে। স্ক্র্যাপিং করলে আর বেশি ড্রাই হবে। আচ্ছা, এইগুলাই আচ্ছা। মোটামুটি সাজেশন আপনি মানলে আপনি অনেক ভালো থাকবেন। ডাক্তারের কাছে প্রয়োজনে যেতে হবে। কিন্তু আপনিও তো নিজেও তো একজন ভালো জানেন যে কিভাবে করে ভালো থাকবেন। হুম, হুম। সেটাই। মানে ত্বকের যত্নটা আসলে পুরোটাই নিজের উপরে নির্ভর করছে এবং আপনি খুব সুন্দরভাবে এটার একটা উপসংহার টানলেন যে কিভাবে কি করা যায়। আ একটা আপনি ফাঁকে বলছিলেন যে সুগন্ধিযুক্ত তেল এই বা লোশন বা এই সুগন্ধি কি কারো ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে? অবশ্যই এখানে যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়, আমি যখন বিদেশে কাজ করতাম ইউরোপে, তখন একই জিনিস সবাই ব্যবহার করে। এক পেশেন্ট আসলো, তার সিভিয়ার র‍্যাশ হয়েছে। হুম, হুম। কোম্পানি কি করলো? সব ইনগ্রেডিয়েন্টস গুলা টেস্ট করতে পাঠালো। ইনগ্রেডিয়েন্টস গুলা স্পেসিফিক আলাদা, আলাদা করে ওই পেশেন্টের জন্য পাঠালো। তখন দেখা গেল ওই যেখানে পারফিউম যেটা এড করা আছে, সেইটার জন্য ওই লোকের সবার হবে তা না। অ্যালার্জি। অ্যালার্জি, লোকাল অ্যালার্জি হচ্ছে লাগানোর জন্য। হুম, এই হুম। ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি আমি দেখেছি যে লেস হুম, পারফিউম দিলে অনেক সময় এই অ্যালার্জিটা হয় না লাগানোর জন্য। হুম, হুম, এইজন্যে হুম। পারফিউমেও কিন্তু অ্যালার্জি করে। অনেকে দেখবেন বডিতে স্প্রে করে। তখন দেখা লাল হয়ে আসে। হুম, হুম। এক্সিলাইটার দেয়, ইসে দেয়। এগুলাতেও কিন্তু রোল অন করে। সেগুলোও তো তখন আমি যদি এটা বন্ধ করে বলি যে তুমি কাপড়ের উপর স্প্রে করো, সে কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকে।
ডাইরেক্ট স্কিনে লাগলে অনেক হ্যাঁ, কিছুতে হ্যাঁ। অ্যালার্জি হয়। এটাও বুঝতে হবে। অনেক দামি কোম্পানির মেডিসিন, দামি কোম্পানির ক্রিম। স্যার হ্যাঁ, আমি এটা হ্যাঁ। লাগাচ্ছি আমার কেন হচ্ছে? লিপস্টিক অনেক দামি কোম্পানি। কিন্তু ওর ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে ডিফার করে মাঝে, মাঝে কিছু পেশেন্ট এর। হুম, সেটাও হুম, হুম। বুঝতে হবে লাগানোর জন্য অ্যালার্জি হয়। সেটাকে আমরা অ্যালার্জিক কনট্যাক্ট ডার্মাটাইটিস। জি, জি। অনেক ধন্যবাদ। আসলেই খুব বাস্তব ভিত্তিক একটি সমস্যার কথা আপনি তুলে ধরলেন আমার প্রশ্নের উত্তরে। যেটা যে এই সেন্টেড ক্রিম বা যেই বলি লোশন বলি বা মানে যেকোনো ধরনের প্রসাধনী তার মধ্যে তো আসলে কিছু না কিছু সুগন্ধি থাকে। আবার সুগন্ধি ছাড়াও পাওয়া যায় আজকাল। তো স্বভাবতই মানে অনেকেরই দেখা যায় যে এই সুগন্ধির কারণে তাদের স্কিনে অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে। এবং এটা আসলেই মানে বিষয়টা লক্ষ্য রাখা উচিত যারা ব্যবহার করেন। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম আপনার আলোচনায়, আমি শুধু আপনি না যারা প্রথিতযশা ডার্মাটোলজিস্ট সবাই একটা কথা বলেন যে খুব বেশি দামি প্রসাধনীর দরকার নেই। আপনি যেটা বলছিলেন ভেজলিনের কথা, গ্লিসারিনের কথা। আমার মনে হয় যে অনেকে তো এই মানে নিউ ইয়র্কের মতো শহরে খুব কতজন মানুষ গ্লিসারিন ব্যবহার করে আমার যথেষ্ট সন্দেহ আছে। হয়তো ভেজলিন ব্যবহার করেন। কারণ গ্লিসারিন অনেক কম দামি একটা মানে উপাদান যেটা ত্বকে ব্যবহার করা যায়। তো অনেক দামি প্রসাধনীর দিকেই সবাই ঝোঁকেন। তার কারণও আছে বিজ্ঞাপনের কারণে সেদিকে ঝোঁকেন। তারা বিশ্বাস করেন সেগুলো অনেক বেশি কাজ দেবে। কিন্তু সবসময় কি তাই যে সেগুলো একেবারেই কাজ করে না বা বেশি কাজ করে যে তারা যে প্রতিশ্রুতিটা দেয় সেটা সবসময় কি ভিত্তিহীন? না তারও একটা ভিত্তি আছে। আর পাশাপাশি আপনি যেটা বললেন যে ভেসলিন গ্লিসারিনের প্রতি আপনারা যে জোরটা দেন বেশি। কিন্তু মানে এটা তো অনেক কম দামি আসলে প্রসাধনী এবং ভেসলিনের আসলে মধ্যেও আপনি এখন কোনটা আসলে ভালো? মানে এই ক্ষেত্রে বিষয়টা কি? আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দেব, হাসবেন না কিন্তু। আপনি যদি আপনি বাংলাদেশের তো মগবাজারে চা খেলে ৳১০ খেতে পারেন। সেরাটনে চা খেলে ৳৫০০ চা খাবেন। এটা কিন্তু চাই বানানোর উপর ডিপেন্ড করে। আমাকে যে দামি ওষুধটা কিনতেছেন ওর ingredients টা কি? ওর মধ্যে গ্লিসারিন আছে, আচ্ছা। ওর মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড আছে, ওর মধ্যে অয়েল আছে, সবই আছে। একটা হচ্ছে ভালো পাত্রে দেওয়া, একটা আমি বলব যে আপনারা যদি হ্যাঁ, ওখানে আমি গ্লিসারিন লাগাতে বলব না, গ্লিসারিন পাবেনও না। আপনি কি আছে, আপনি ক্রিম ফর্মের কোন জিনিস দিনের বেলায় লাগান। সেটা যে কোম্পানির, ভালো কোম্পানি হয় কি ব্র্যান্ডেড হলে ওরা কোয়ালিটি মেইনটেইন করে। হুম, হুম। এখানে আমি বলব যে ভালো কোম্পানি বলতে আমি ঘৃণা করি না। আপনি কেনেন। কিন্তু ওরা কোয়ালিটি মেইনটেইন করে এবং তারা চেক করে তাদের ডেট এক্সপায়ার হলে তারা দেয় না। কিন্তু লো কোয়ালিটি হলে তারা কোন মেইনটেইনই করে না। এটা অবশ্য আমি বলব, আপনাকে স্বীকার করব যেটা আমরা বুঝি। আমরা যেটা বলে দিই সবাইকে যে লাগানোর পরে যত দামিই হোক, যদি লাল হয় বন্ধ করবেন, চুলকালি বন্ধ করবেন। এটা আপনার ১ম শর্ত। সেটা আপনার টেস্ট করা লাগবে না। এখানে ingredients দেখা দরকার আছে। আমার দরকার ময়েশ্চারিং ইফেক্ট। যেটা কি, কি জিনিসে আমার ময়েশ্চারিং ইফেক্ট হয়। ইউরিয়া প্রিপারেশন হতে পারে, গ্লিসারিনের মধ্যে ময়েশ্চারিং ইফেক্ট আছে। এই জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি, আবার আপনি ময়েশ্চারিং ক্রিমই কেনেন, যেটাই কিনেন যেটা আপনি অনেক দামি এভিনির কেনেন বা সিটাফিলের কেনেন, যেগুলো যে কোম্পানিরই কিনেন আমার কোনো অসুবিধা নেই। কিন্তু হুম, হুম। আপনাকে ingredients দেখতে হবে, ওখানে লেখা আছে ফর ড্রাই স্কিন, ফর মডারেট স্কিন, ফর মোস্ট কমপ্লিট এইটা দেখে আপনি নিয়ে নেন, ক্রিম নেন। হুম, হুম। দিনের বেলায় ক্রিম লাগান, রাতে যদি একটু থিক লাগান, এটাই থিক লাগালে সারারাত ওভারনাইট থাকবে। সেইজন্য আমার বলার জি, জি। আমাদের দেশে আমরা তো সব রকমের ডাক্তার, গরিবের ডাক্তার। তো আমরা চেষ্টা করি to give easy and approachable medicine. If any patient come from Baridhara, then I will give the medicine for the foreign. কিন্তু যখন সবাই এফোর্ড করতে পারে না তখন আমাকে তো বুদ্ধি তো দিতে হবে। তখন বলি নারকেল তেলই ইস বেটার। এটাই আজকে অবস্থা। কিন্তু আপনি যদি ইনগ্রেডিয়েন্টস জানেন হুম, হুম। কোন অসুবিধা নেই। সাবান সব রকমই আছে। আপনি যদি ময়েশ্চারিং ইফেক্ট নেন ভালো পাবেন। কোন অসুবিধা তো নেই। জি। আমার উত্তরটা আরেকটা কি ঠিক বিষয় হয়েছে? জি, অনেক ধন্যবাদ আসলে। মানে আমার মনে হয় যে খুব বিস্তারিত এবং প্রাণবন্ত আলোচনা হচ্ছে। আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার সম্ভবত এটা আমার শেষ প্রশ্ন। আপনি পারফিউম, ডিওডোরেন্ট এর কথা বলছিলেন। তো শীতের সময় তো আর একটু বেশিই ব্যবহার করতে হয়। কারণ দীর্ঘ সময় কাপড়-চোপড় পরা থাকে। তো উম সেটার জন্যে আসলে আপনি বলছিলেন যে সরাসরি ত্বকে লাগানোর পরে কারো যদি র‍্যাশ হয় বা লাল হয়ে যায় সেক্ষেত্রে সরাসরি ত্বকে না ব্যবহার করে কাপড়ে ব্যবহার করা যেতে পারে। এই ডিওডোরেন্ট বা পারফিউম ব্যবহারের ক্ষেত্রে শুধু শীতেই না মানে অন্য সময় কি, কি বিষয় লক্ষ্য রাখা উচিত বা
সেটাও তো সুগন্ধি। মানে কারো যদি অ্যালার্জি থাকে তাহলে কি মানে সে ব্যবহার করবে না? আরেকটা প্রশ্ন ছোট্ট করে আপনি যদি বলে দেন, অ্যালার্জির যে মেডিসিন আছে, লোরাটিডিন বা সিট্রিজিন, আমরা যেসব সমস্যার কথা বললাম, আমার তো আপনার আলোচনা শুনে মনে হচ্ছে যে অনেক ক্ষেত্রেই সেই ওষুধ খাওয়ার দরকার নেই। কারণ আমি যদি বাকি বিষয়গুলি মেনে চলি তাহলে তো আসলে এটা তো সব ক্ষেত্রে তো অ্যালার্জির জন্য হচ্ছে না। তাই না? তো এই বিষয়ে এই দুটো বিষয় নিয়ে যদি একটু বলেন। আপনার আগুন লেগে গেলে ফায়ার ব্রিগেড ডাকতে হবে। আগুন নিভাতে হবে। তারপরে যেন না হয় সেই ব্যবস্থা করতে হবে। এখানেও ঠিক তাই। যখন আপনার অলরেডি অ্যালার্জি হয়েছে, তখন আপনাকে কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন ট্যাবলেটের যে নামগুলা বললেন, ওগুলা হুম, খেতে হবে। কারণ এটা কি অ্যালার্জিটিক একটা প্রদাহ মানে ইনফ্লামেশন। হুম, হুম, অলরেডি সেখানে লোকাল অ্যালার্জি হয়ে ইনফ্লামেশন হয়েছে, লাল হয়েছে। আপনাকে সেটা কমাতে হবে। তার জন্য একটা সিস্টেমিক ওষুধ দিতে হবে। অ্যান্টিহিস্টামিন আপনি ১-১০ দিন খান, ভিতর থেকে কমবে। এবার আসলে লাগানোর জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে। ১ম প্রশ্ন আপনার যেটা ছিল, আমি যদি পারফিউম বা পারফিউম বেশিরভাগ মেয়েরা ইউজ করে এবং ওরা স্কিনে লাগায়। এতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি বলেছি যে আপনি লাগানোর পর সবার যে হবে তা না। ১০০ জনে ১ জন হতে পারে, ১,০০০ একজন হতে পারে। যদি মনে করেন যে লাগানোর পরে সেই জায়গাটা লাল হচ্ছে আর চুলকাচ্ছে, আপনাকে ওই ব্র্যান্ড চেঞ্জ আপনাকে তখন অন্য ব্র্যান্ডে যেতে হবে। আর আমি যদি স্কিনে ডাইরেক্ট নাই লাগাই বা বডিতে লাগাই, কাপড়ে লাগাই তাহলে তো তার হচ্ছে না। সেই কাজের জন্য হুম, অ্যালার্জি হুম, ২ রকম আছে। একটা হচ্ছে কনট্যাক্ট অ্যালার্জি মানে ডাইরেক্ট লাগানোর জন্য। একটা হচ্ছে কনট্যাক্ট অ্যালার্জি, আরেকটা হচ্ছে ওটা যদি ব্লাড এর মধ্যে যায়। তো যে কনট্যাক্ট অ্যালার্জি যেটা আছে সেটা যদি হুম, আমি হুম, এভয়েড করতে পারি, যদি কারো থাকে, তাহলে আমি ওটা ব্যবহার করব না। সেক্ষেত্রে আমি যদি কাপড়ে লাগাই তাহলে বডিতে লাগছে না। কিন্তু আমার পারফিউমের কাজটা তো হচ্ছে। এটাই আমি বলব যে কারো যদি কোন স্প্রে বা লাগানোর পরে হুম, হুম, লাল হয় বা চুলকায়, প্লিজ ১ম এ ওইটা বন্ধ করেন। আপনি অন্য ব্র্যান্ড ট্রাই করেন। এটা আচ্ছা। এটা এটা লিপস দিয়ে এটা ঠোঁটেও হয়। যেমন হুম, হুম, আমি একটা কম দামি একটা লিপস্টিক ইউজ করলাম বা দামেই হলো। এটা লাগালে আমার হচ্ছে। তখন আপনি করবেন কি কয়েকদিন বন্ধ রেখে হুম, আরেকটা হুম, হুম, ব্র্যান্ড ট্রাই করেন এবং ট্রাই করে দেখেন যে যদি ওইটা না হয় তাহলে ইউ ক্যান ইউজ ইট। আর হয়ে গেলে হুম, আপনাকে ওই অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট খেতে হবে এবং এইটা বন্ধ রাখতে হবে কিছু। এই হচ্ছে নিয়ম। তো আপনাকে সেটাই। এইভাবে চুজ করবেন, আপনিই পারবেন। এটা তেমন কিছু না। তবে মানুষ অসুস্থ থাকলে, প্রবলেম থাকলে আপনাকে যেতে হবে। কিন্তু আপনাদের দেশে ডার্মাটোলজিস্ট পাওয়া খুবই কষ্ট। জিপির কাছে যাবেন, জিপি তো উনি তো দিবেনই ওষুধ। তারপরেও আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার স্পেসিফিক কারণ খুঁজে হুম, পাওয়া। তবে অনেক সময়ের ব্যাপার। জিপি আর মোর ট্রেন ওখানকার জিপিরা অনেক ট্রেন, অনেক ভালো। তারা চেষ্টা করে আপনাদেরকে হেল্প করতে। সিস্টেম ইস লাইক দ্যাট। ইউ মাস্ট ফলো দ্যা রুল। তো আমি আশা করি সেটাই। ভালো থাকবেন। তো এটাই আরকি আমার যতদূর বলার আমি বলেছি। ওকে আমি জি, অনলাইনেও অ্যাডভাইস দিয়ে থাকি। এখান থেকে আমাকে জি। কালকে একটা পেশেন্ট এসেছে সোমালিয়া থেকে ফটো পাঠাচ্ছে। তার আচ্ছা ইউএসএ থেকে পাঠাচ্ছে। সো আমি অনলাইনেও অ্যাডভাইস দিই বাট আই ফিল প্রাউড যে তাদের লাভ হয় কিছুটা। জি, 100% দেখলে যতটা হয় অতটা হুম, হুম, হয় না। তবুও দে আর গেটিং বেনিফিট অফ ইট। জি। অনেক ধন্যবাদ। এবং এই অ্যালার্জির কথা যেহেতু বললেন যে মানে চুলের কলপের ক্ষেত্রেও তো অনেকের একই ঘটনা। মানে কারো যদি অ্যালার্জি হয় তখন সেটা এভয়েড করা উচিত। একজন লোক বহুদিন যাবৎ কলপ লাগাচ্ছে। কিছুই হয় না। আপনাকে আমি ২ টা উদাহরণ দিই। একটা হচ্ছে একটা মেয়ে ইমিটেশন এর দুল করে। তার কিছুই হচ্ছে না অনেকদিন যায়। হঠাৎ দেখা গেল দুল বা আংটি পড়লেই তার ওই জায়গায় লাল হচ্ছে চুলকাচ্ছে। তাহলে কি হলো? এটা হচ্ছে তার অ্যালার্জিক অলরেডি বডিতে অ্যালার্জিক রিঅ্যাকশন তার বডিতে ওইটার এগেইনস্ট এ ইমিউনিটি গ্রো করেছে। ওই মেটাল পেলেই সে রেসপন্ড করবে। এইরকম কলপ যারা অনেকদিন ধরে দিচ্ছে, আমার স্যার আগে ছিল না এখন হবে কেন? হুম, আপনার হুম, বডি সেনসিটাইজ হয়েছে এই জিনিসের প্রতি। এখন ও আচ্ছা। যেখানেই পাবে তখন এই সেনসিটাইজ একবার যদি কোন জিনিসে হয়, এটা হুম, নিকেল হুম, হতে পারে, কলপ হতে পারে, যেকোনো কেমিক্যাল হতে পারে। তখন ওইটা স্কিনে দিলে স্কিন রিঅ্যাক্ট করবে। তখন আপনাকে ওইটা অফ এটা বলার সেটাই, উদ্দেশ্য। সেটাই। মানে আগে ছিল না বলে পরে হবে না তেমন কোনো কথা নেই। যদি বডিতে ইমিউনিটি ডেভেলপ করে যায়, ওইটার এগেইনস্ট অ্যান্টিজেন ওটা আছে, জি। ওর ইমিউনিটি বডিতে ডেভেলপ করে গেছে তখন আপনাকে হুম, ওটা হুম, বন্ধ করতেই হবে। করতেই হবে। যেমন জি। একদিন রাতে আপনি হাসবেন না কিন্তু একটা গল্প বলি। যে হুম, হুম, একটা পেশেন্ট আমার কাছে রাত ১২ টার সময় ফোন করেছে। আর আমাকে একজন বুদ্ধি দিয়েছে মাথায় ডাল লাগাতে, ডাল বটে। তা আমি ডাল বেটা লাগাইছি আমার স্বামী আর ঘুমাতে আমার জ্বলে যাচ্ছে। আমি তখন কি করব? আমি বলেছি পানি ঢালেন আগে। আগে মেক ইট হালকা।
কেন সে মরিচ বাটার মধ্যে সে হলুদ বেটেছিল, যে মাথায় দিয়েছে। এখানে আপনাকে ইনগ্রেডিয়েন্টস অফ করতে হবে, সেটাই। টেক দ্য অ্যাকশন। এটাই নিয়ম যে আপনি যেটা লাগাচ্ছেন সে দেখেন লাল হয় হুম, বা হুম। চুলকায় সেটা বন্ধ করুন আগে, তারপরে টেক দ্য মেডিসিন। জি। প্রফেসর সৈয়দ আফজালুল করিম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা খুব সুন্দর একটা আলোচনা করলাম এবং শীতের সময় আমার মনে হয় যে ত্বকের সাধারণ যত্ন, বিশেষ যত্ন সবকিছুই আমাদের আলোচনায় এসছে এবং আমরা আমরা যেসব কাজগুলি করছি তার মধ্যে কোথাও ভুলভ্রান্তি আছে কিনা এবং সেগুলো আমরা কিভাবে ঠিক করতে পারি সবগুলো বিষয় আপনি কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আমি সময় একটু দেওয়ার শেষ জন্য। কথা বলতে চাই, জি। তবে রোগ নেই বললে হবে না। কেউ যখন কোনো ডাক্তার কাছে যায় তার পিছনে কিছু প্রবলেম থাকে। প্রথমে স্কিন দেখতে হবে, তার স্কিনে কোনো ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা, কোনো চুলকানি রোগ আছে কিনা, তার স্কিনের কন্ডিশন। তারপরে জি। কমেন্ট করতে হবে। আমি সব রোগীর এক চিকিৎসা না, এক ফোনে বলে দিলাম একটা অ্যান্টিবায়োটিক এক্সাক্টলি। খাওয়াও না। তার যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে ট্রিটমেন্ট না দেওয়া হয় বেড়ে যাবে। একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, আনকন্ট্রোলড ডায়াবেটিস। দ্যাট ইস ওয়ান অফ দ্য কজ অফ ইচিং। তো হুম, আমাকে হুম। কিন্তু নেগলেক্ট করলে চলবে না। একটা রোগী ডাক্তার কাছে আসে খুব কষ্টের জন্য আসে। আমাকে তাকে পেশেন্ট হিসেবে চিন্তা করতে হবে, তার রোগ নির্ণয় করতে হবে এবং অ্যাডভাইস দিতে হবে। রোগ নির্ণয় না করে যদি আমি চিকিৎসা দিই তাহলে কিন্তু হুম। ভুল হবে, জীবনে বড় ভুল। কারণ কেউ কিন্তু সেটাই। এমনি আসে না। ডায়াবেটিস one of the cause of skin dryness. Thyroid is one of the cause of dryness. Atopic is one of the cause. এইগুলো আমাকে চিন্তা করতে হবে, গায়ে কোনো স্কিন ইনফেকশন আছে কিনা, স্কিনে কোনো রোগ আছে কিনা, এইগুলা দেখে বিচার করে ওষুধ দিতে হবে। ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্যে। আমি আমার দীর্ঘ জীবনের এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। আপনাদের কতটুকু উপকার হবে জানি না। তবু আমি আমার যতটুকু জ্ঞান আছে এবং ডক্টর সজল আমার খুব নিজের মানুষ। সে আমাকে নিজের মনে করে ডেকেছে এবং আমি আমার এই টিভিএন 24 কে অশেষ ধন্যবাদ যে আপনার ওয়েলনেস ক্লিনিক ভালো থাকুক, সবাইকে সুস্বাস্থ্য দেন এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ জি, সবাইকে। জি। ধন্যবাদ প্রফেসর আফজালুল করিম। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা চেষ্টা করেছি শীতের শুরুতেই শীতের ত্বকের যত্ন নিয়ে কথা বলতে। আশা করি আজকের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।